বাংলাদেশের সেনাবাহিনীতে হচ্ছে নাকি এই প্রশ্ন যেমন উঠে আসছে, ঠিক সেরকমই শেখ হাসিনা তিনি নাকি বাংলাদেশে ফিরতে চলেছেন এবং সেটা নাকি 23শে মার্চের মধ্যেই। তবে কি আবার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হতে চলেছে? কথা বলতে এসেছি জাতিসংঘ মহাসচিবের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন। সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও এ ব্যাপারে বার্তা দিয়ে জানিয়েছে যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে রোজা তো 15টা চলে, ঈদ আরো 15 দিন বাকি, বাট আপনি আসছেন, ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনূসের কাছে এবং জাতির কাছে। জাতির কি হচ্ছে জানি না, তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ। কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব, এইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস টেনশনে পড়ে যাবেন। চলেন সরাসরি খবরটা আগে একটু নজর দিই। হ্যাঁ, ভালো লাগবে আপনাদের, প্রমিস ভালো লাগবে। বাবা, তোমরা আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থাকো। আসিফ নজরুল। বিস্তারিত খবরে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের বাবা সম্বোধন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তাদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু সেনাবাহিনীতে হচ্ছে নাকি এই প্রশ্ন যেমন উঠে আসছে, ঠিক সেরকমই শেখ হাসিনা তিনি নাকি বাংলাদেশে ফিরতে চলেছেন এবং সেটা নাকি 23শে মার্চের মধ্যেই। তবে কি আবার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হতে চলেছে? বাংলাদেশের সেনাবাহিনীতে কি হচ্ছে, পাশাপাশি শেখ হাসিনা কি দেশে ফিরতে চলেছেন? এই ধরনের প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে ওপার বাংলাতে। এমনকি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের দৌলতে এদেশেও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই আবহে যুক্তরাষ্ট্র এশিয়ার 2টি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নাগরিকরা সে দেশে প্রবেশ করতে পারবে না। পরবর্তীকালে সেই দেশের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা 3টি দেশ বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এই আলোচনার আবহে বাংলাদেশের বর্তমান সরকারের এক উপদেষ্টা স্বীকার করে নিয়েছেন, বাংলাদেশের মানুষের যে দাবি বা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সাধারণ জনগণকে, তা পূরণ করতে পারেনি সরকার। তবে এখন চর্চার কেন্দ্রবিন্দু সেনাবাহিনী। সেনাবাহিনীর মধ্যে কি এমন চলছে যা সাধারণ মানুষকে বুঝতে হিমশিম খেতে হচ্ছে? খবর রয়েছে সেনাপ্রধান অ্যাকশন নিতে শুরু করেছেন। তবে সাধারণ জনগণ যাতে বুঝতে না পারে সেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এর পাশাপাশি শেখ হাসিনা 23শে মার্চের পর নাকি বাংলাদেশে প্রবেশ করবেন। অবশ্য সেটা আগেই আজ করা গিয়েছিল। আওয়ামী লীগের ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা বলেছিলেন তিনি দেশে ফিরবেন, যত দ্রুত সম্ভব তিনি ফিরবেন। এমনকি সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে, ইউনূসেরও বিচার হবে। শুধু তাই নয়, তিনি স্পষ্টত উল্লেখ করেছিলেন যে নিজে বলেন দেশ চালাতে ব্যর্থ, তাকে দেশের শীর্ষ পদে বসিয়ে রাখার অর্থ কি? এমনকি ক্ষমতার অলিন্দে বসার জন্য হত্যা করা, প্রতিষ্ঠান ভাঙচুর করা, এই ধরনের ঘটনাগুলো ঘটবে কেন? অর্থাৎ হাসিনা বলতে চেয়েছেন ইউনূস মনে প্রাণে চান তার সিংহাসনকে বাঁচিয়ে রাখতে। তার জন্য নির্বাচন পিছিয়ে দিতে নানা কৌশল অবলম্বন করবেন। ঘটনাচক্রে এই পরিস্থিতি এখন লক্ষ্য করা যাচ্ছে। দেশে গঠন হয়েছে একটি নতুন দল। সেই রাজনৈতিক দল ইউনূসের মদতেই হয়েছে বলে প্রবলভাবে চর্চিত হচ্ছে রাজনৈতিক মহলে। তবে সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার বার্তা সেটা বাস্তবায়িত হয় কিনা এখন সেটাই দেখার। উল্লেখযোগ্যভাবে শেখ হাসিনার দেশে ফেরার খবর যখন প্রবলভাবে চাউর হচ্ছে দেশের অন্তরে, তখন সেনাপ্রধানও কঠোর হচ্ছে বাংলাদেশকে আয়ত্তে ফেরাতে। তবে কি এই দুটি ঘটনার মধ্যে যোগসাজশ রয়েছে? তবে তার উত্তর দেবে একমাত্র সময়।
এখন দেখার 26শে মার্চের আগে অর্থাৎ আজ কি হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বাংলাদেশের কিছু মানুষের মনে ভারত বিদ্বেষ এতটাই চরম যে তারা ভারত বাদে আর সব দেশকেই তাদের বন্ধু মনে করে। বোঝা যায় না ওই বিদ্বেষে আমেরিকা থেকে আসা 29 বিলিয়ন মার্কিন ডলারের ভাগ কতটা আছে। কিছু পাবলিক তো কিছু বোঝেই না, লুঙ্গিতে কোচা মেরে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায়। তাদের মধ্যে প্রাক্তন সেনাকর্মীও আছে, তবে তাদের আর দেখা যায় না। বোধহয় গরম সহ্য করার ক্ষমতা কমে গিয়েছে। তবে এটাই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের চিত্র নয়। এখনো কিছু কৃতজ্ঞ সেনাকর্মী আছেন যারা দেখেছেন তাদের যুদ্ধে ভারত কিভাবে নিজেদের প্রাণ উৎসর্গ করে সাহায্য করেছেন। তারা কখনোই কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করেন না। দুই দেশের মধ্যে সম্পর্ক হয় মানুষের ভালোবাসার মধ্যে, হৃদয় দিয়ে, সরকার দিয়ে সবকিছু হয় না। কমন পিপলকে আপনারা সাহায্য করেছেন, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জনগণ। বন্ধুত্বের মধ্যে চির ধরাটা এত ইজি না, ইতিহাসের মধ্যে চির ধরা ইজি না। আমাদের খুবই ভালো লাগছে, অনেক ভেটারানদের সাথে আমাদের দেখা হলো যারা আমাদের সাথে বাংলাদেশে যুদ্ধ করছেন। শুধু প্রাক্তন সেনাকর্মীদের কথা কেন বলি, বর্তমানে সেনা প্রধানও যখন বুঝেছেন বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পশ্চিমা দেশগুলি, সেই সঙ্গে বাংলাদেশ যদি ইউক্রেন বা গাজা হয়ে যায় তাতে তাদের কিছু যায় আসে না। এটাই পশ্চিমা এজেন্টদের কাজ, সরকার ফেলে দিয়ে সেখানে তাদের স্বার্থ সিদ্ধি করা এবং কোন দ্রুত উন্নতশীল দেশকে যুদ্ধে জড়িয়ে দিয়ে তাদের অর্থনীতিকে ধ্বংস করা। বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমাদের স্বার্থ আরো আছে, যেমন সেন্ট মার্টিন এবং মায়ানমার করিডোর। কিন্তু ভারতকে ধ্বংস করতে গিয়ে বাংলাদেশ ইউক্রেন বা গাজা হয়ে যাক তা চাননি সেনা প্রধান। তাই তিনি ঘুরিয়ে বলেছেন, আমার হাতে 30,000 সৈন্য আছে, যদিও সংখ্যাটা তার থেকে বেশি হবে। পশ্চিমাদের এজেন্ট ইউনুসকে বার্তা যে এই 30,000 সৈন্য নিয়ে দেশ সামলাবেন না ভারতের সঙ্গে যুদ্ধ করবেন। আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতে ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারতাম না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আর ভারত বিদ্বেষকে যারা আগুনে বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছিলেন, যে ভারতের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের চাকরিগুলি দখল করে রেখেছে, তাদের এখন বক্তব্য কি? আমরা পত্রপত্রিকা 26 লাখ ভারতীয় চাকরি করে। আপনার হাতে তো এখন ক্ষমতা, আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। আপনি আমাদের তরুণ সমাজকে চাকরি দিতে পারেন 20 লাখ লোককে, তাহলে তো রাতারাতি একটা বিপ্লব হয়ে যায়। অন্য কোনো দেশের লোক যদি থাকে অবৈধভাবে কাজ করে, দেশে ধরবেন, ধরে এই যে চাকরির বাজার, যারা বেকার আছে আমাদের তরুণ সমাজ, তাদেরকে চাকরি দিবেন, আমাদের দিন বদলে যাবে অনেকটা। কিন্তু অনেকে মনে করেন এটা একটা প্রপাগান্ডা, উনি বুঝে হোক না বুঝে হোক এইসব মানে তীক্ষ্ণ বক্তব্য দিয়েছেন দৃষ্টি আকর্ষণের জন্য, পপুলার হওয়ার জন্য। আমি যে আপনাকে ফিগারটা বলেছি 26 লাখ, সেটা হচ্ছে কম হতে পারে, আবার বেশি হতে পারে, এক্সাক্ট চিত্র আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। গণ অভ্যুত্থানের পর মনে করা হয়েছিল যে বাংলাদেশের পরিস্থিতি অন্তত শেখ হাসিনার জমানার থেকে অনেক ভালো জায়গায় পৌঁছবে, কিন্তু দেখা গেল মোহাম্মদ ইউনূসের জমানায় উল্টো ছবি। গোটা দেশে একেবারে চলছে নৈরাজ্যের ঘটনা, আর বারবার এই অভিযোগ নস্যাৎ করেছেন মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার স্থাপন হয়, যার নেতৃত্বে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা দেশকে ঠিক যে অবস্থানে রেখে দেশত্যাগী হতে বাধ্য হয়েছিলেন, সেই অবস্থান থেকে আরো উন্নত অবস্থানে পৌঁছাবে দেশ ও জাতি, এমনটাই মনে করেছিল বাংলাদেশ নাগরিকের একটা বিরাট অংশ। কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর থেকে সারা বাংলাদেশে নৈরাজ্য চলেছে বলে অভিযোগ করেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ।
আর সেই অভিযোগ বারবারই নস্যাৎ করেছেন মোহাম্মদ ইউনূস। ইউনূসের আমলে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা প্রবলভাবে অত্যাচারিত হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা থেকে অর্থনীতি সবটাই তলানিতে গিয়ে ঠেকেছে। শেখ হাসিনা ভারতের আশ্রয় রয়েছেন। একাধিকবার ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। আর এই বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছিল না বাংলাদেশের বর্তমান সরকার। ভারতে বসে হাসিনার বার্তা দেওয়ার বিষয়ে ভারতের কাছে আপত্তিও জানিয়েছিল বাংলাদেশ। ক্রমশ যখন বাংলাদেশের রাজনীতির পারদ চড়ছে, সেই আবহে নির্বাচন নিয়ে নানাবিধ প্রশ্ন জমা হচ্ছে বিভিন্ন মহলে। কবে হবে নির্বাচন? আদৌ কি হবে? যদি নির্বাচন হয় তবে সেই নির্বাচনে আওয়ামী লীগ লড়বে কিনা, এই প্রসঙ্গটি এখন সব থেকে বেশি প্রাসঙ্গিক। জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস প্রথমবার জানিয়েছিলেন 2025-এর শেষে অর্থাৎ ডিসেম্বরে বাংলাদেশে নির্বাচন হতে পারে। আবার সম্প্রতি ডক্টর ইউনূস জানিয়েছেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে তার সরকার কত দ্রুত প্রয়োজনীয় সংস্কার করতে পারে তার উপর। মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার পরিস্থিতি তৈরি হলে তবেই ভোট হবে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী দ্রুত সংস্কার হয়ে যায় তবেই ডিসেম্বরে নির্বাচন করানো সম্ভব। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলা হয়েছে একাধিকবার। শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। আবার ইতিমধ্যে দেখা গিয়েছে হাসিনা সরকারের পতনের পর কট্টরপন্থীরা মহিলাদের উপর ফতোয়া জারি করেছে। বিভিন্ন স্তরের নারীদের নানাভাবে হেনস্থা, নিগ্রহ ও অপমানের শিকার হতে হয়েছে। সেই প্রেক্ষাপটে এবার সে দেশের নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে নারীর ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্বয়ং মোহাম্মদ ইউনূস। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবিলা করব। এদিনের মঞ্চ থেকে বাংলাদেশের বর্তমান অরাজকতার জন্য নিজের দায় ঝেড়ে ফেলারও চেষ্টা করলেন মোহাম্মদ ইউনূস। তার দাবি, স্বৈরাচারের দল দেশের নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে। কিন্তু স্বৈরাচার বলতে কাকে বোঝাতে চাইলেন ইউনূস, যার বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জাতিসংঘ মহাসচিবের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন। সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও এ ব্যাপারে বার্তা দিয়ে জানিয়েছে যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন। শনিবার 15 মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অর্থাৎ প্রশংসাই করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু সেনাপ্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ কেন? জাতিসংঘ মহাসচিবের সাথে এর আগে কি সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন? বিষয়টি তেমন তাৎপর্যপূর্ণ নয়, তারপরেও আলাপ করছে। 2018 সালে জাতিসংঘ মহাসচিব যিনি অ্যান্টনি গুতেরেস, তিনি ছিলেন জাতিসংঘের মহাসচিব। 2018 সালের জুলাই মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ। জুন মাসে দায়িত্ব নেন, জুলাই মাসে গুতেরেস সফরে আসেন। সে সময় সেনাপ্রধান তো জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেনি। আমি এই কথাটা এই জন্যই বলবার চেষ্টা করছি, সে সময় ছিল রাজনৈতিক সরকার, আজকের মতো ঠুটো জগন্নাথ সরকার ছিল না। সে সময় আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব এসছেন, জাতিসংঘ মহাসচিব এসে সরকার প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথেই সাক্ষাৎ করেছেন। কিন্তু আজকে ভারপ্রাপ্ত সরকার প্রধান, যেটি পত্রের নাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন, বৈঠক করছেন, নানা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। আবার সেনা প্রধানও জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করছেন। কেন?
এই জন্যই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটি কিন্তু পুরোপুরি সেনাবাহিনী নির্ভর। আজকে যদি সেনাবাহিনী চায় যে মোহাম্মদ ইউনূস আগামীকাল থেকে ক্ষমতায় থাকবে না, তাহলে সেটি হবে। সেনাবাহিনী ৫ অগাস্ট চেয়েছিল, ওই সময় পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল, দেশের রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর দুর্বলতার সুযোগে সেনাবাহিনী মনে করেছিল ৫ আগস্ট সময়কালে যে নির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না। ক্ষমতায় থাকেনি, ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। আমি বরাবরই বলি, এসব আন্দোলন ফান্দোলন কিচ্ছু নয়, আন্দোলন জাস্ট মুখে মুখে। সেনাবাহিনী যদি না চাইতো এসব আন্দোলন করে নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে পদত্যাগ করানো যেত না। সেনাবাহিনী চেয়েছে বলেই পদত্যাগ করানো গেছে। ঠিক আজকেও ৫ আগস্ট সময় যে অবস্থাটি ছিল, আজকেও একই অবস্থা। আজকে বলবো আরো করুণ অবস্থা, কারণ আওয়ামী লীগ তো একটা বিশাল রাজনৈতিক দল, একটা বটবৃক্ষ, একটা মহীরুহ সম একটি রাজনৈতিক দল। আজকে যে সরকারটি আছে তাদেরও রাজনৈতিক দল আছে, কিন্তু সেই রাজনৈতিক দল এই সমাজে একটি ঘৃণিত। এই রাজনৈতিক দলে যারা যুক্ত সমন্বয়করা তারা ঘৃণিত। দুদিন আগেই দেখেছেন একটি টিভি চ্যানেলের একজন উপস্থাপিকা কিভাবে গালি দিয়েছেন, সেটি নিয়ে সেই ভাষাটিও আমি ব্যবহার করতে চাই না রোজা মুখে। তো কাজেই আজকের বাস্তবতায় বর্তমানে যে একটি সরকার আছে, এটি হচ্ছে চরম দুর্বল একটি সরকার। এই দুর্বলতার জায়গা থেকে বাংলাদেশের এই মুহূর্তের নীতি নির্ধারক বা ভাগ্য ভাগ্য নির্ণায়ক যদি বলি তাতেও ভুল হবে না সেনাবাহিনী। এখনো পর্যন্ত সেনাবাহিনী যদিও কোনো ভূমিকায় অবতীর্ণ হয়নি দেশের এই ক্রান্তিকালে, দেশ এক ভয়াবহ দুর্যোগে নিমজ্জিত, তারপরেও এই জন্যই জাতিসংঘ যেহেতু একটি প্রেস্টিজিয়াস সংস্থা, যদিও ছোট জগন্নাথ, কিন্তু প্রেস্টিজিয়াস সংস্থা হিসেবেই এখন পর্যন্ত গণ্য হয়। কারণ জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বয়কট করা শুরু করে দিয়েছে। সেখানে জাতিসংঘ যে আরো ছোট জগন্নাথ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই। তবু যেহেতু প্রেস্টিজিয়াস বলেই ধারণা করা হয় বা প্রেস্টিজিয়াস বলেই স্বীকৃত, সেই জায়গা থেকে বিশাল বাজেটের একটি প্রতিষ্ঠান, বিশাল বাজেট খরচ করে এই প্রতিষ্ঠানটি, সেই জায়গা থেকে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব সফরে এসছেন। কিন্তু তারপরেও এখানে সরকার প্রধান আছেন, সরকার সংশ্লিষ্ট বিভিন্ন জন আছেন। কাজে এই যে একটা ছোট জগন্নাথ সরকার, একটা দুর্বল সরকার, কাজে সেনাবাহিনী প্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে কিচ্ছু যায় আসে না, তারপরেও সেনা প্রধান আজকে প্রধান ভূমিকায় অবতীর্ণ যে এটি পরিষ্কার। কাজেই এ কথা প্রনিধানযোগ্য, এ কথা বলতেই হবে যে মোহাম্মদ ইউনূস কিছু না। আমি বললাম, খানিক আগেই বললাম যে সেনা প্রধান যদি চায় যে আজকে বাংলাদেশটিকে উদ্ধার করবে, তিনি ৫ আগস্ট উদ্ধার করেছেন তাদের কথায় বা ওই সময়ের প্রেক্ষাপটের কথায়, নির্বাচিত সরকারকে উৎখাত করে। কিন্তু আসলে তো আমরা উদ্ধার দেখছি না। উদ্ধার যখন দেখছি না, তখন আজকে ৫ আগস্ট সময় বা তার আগে যে রাজনৈতিক সরকারটি ছিল তার থেকে ভয়াবহ পরিণতি। এখান থেকে কবে উদ্ধার করবে সেনাপ্রধান এবং সেনাবাহিনী? শুধু জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করলেই হবে না। আমি আবারও বলছি যে এই সাক্ষাৎ কিচ্ছু না, জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ, কিন্তু বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আবারও বলবো যে সেনাপ্রধান, যে সেনাপ্রধানের হাত দিয়েই আজকে বাংলাদেশে ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে, সেই সেনাপ্রধানের হাত দিয়ে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। যদি না উদ্ধার হয়, বাংলাদেশের ভাগ্যে আরো ভয়াবহ বিপর্যয় আছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে রোজা তো 15টা চলে, ঈদ আরো 15 দিন বাকি, বাট আপনি আসছেন, ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনূসের কাছে এবং জাতির কাছে। জাতির কি হচ্ছে জানি না, তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ। কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব, এইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস টেনশনে পড়ে যাবে, 100% পড়বে। কারণ এই জিনিসটা ওনার আউট অফ কন্ট্রোলে আছে। আর আন্তোনিও গুতেরেস
তিনি হয়তো তার জায়গা থেকে ভাবছেন বিষয়টা সোজা, কিন্তু ডক্টর ইউনূসকে নির্ঘাত একটা পেঁচে ফেলতে যাচ্ছেন। প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনূস পারবেন কিনা, অথবা তিনি থাকবেন কিনা। অনেকে প্রশ্ন করবেন কোথায় যাবেন। না, আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, এটা কি ডক্টর ইউনূসের আন্ডারে হবে নাকি অন্তর্বর্তী যে সরকার ওনার আন্ডারে হবে? এখন বিএনপি বলছে ডক্টর ইউনূসের আন্ডারে এই জাতি একটা নিরপেক্ষ নির্বাচন আর পাবে না, চান্স কমে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক পার্টিকে তিনি এবং তার এই টিমের মধ্যে প্রধান যারা বড় বড় খেলোয়াড়, ডক্টর আসিফ নজরুল স্যার, তিনিও ছাত্রদেরকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান। জুলাই আগস্টের যেই স্পিরিট সেটাকে নিতে গেলে ছাত্রদের দরকার, এরকম বক্তব্য দিয়া, বা আমাদের উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম ওনারা যে সকল কথাবার্তা বলেন, বিএনপির মতো অলরেডি সন্দেহ, গণ অধিকার পরিষদের সন্দেহ, তারপর জামাতের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে উপদেষ্টা মাহফুজের বিবৃতি নিয়ে যে আপনারা নিরপেক্ষতা কিন্তু হারাচ্ছেন। এই টোটাল যে সার্কামস্টেন্সেস তৈরি হচ্ছে, পরিবেশটা তৈরি হচ্ছে, এই পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন, তাও জাতিসংঘের মহাসচিব কি বলছে, পৃথিবীতে নজির সৃষ্টি করবে। তার মানে শব্দগুলোর আপনার বাংলা অর্থ বুঝতে হবে। আমরা বলি যে দৃষ্টান্তমূলক, মানে এমন একটা বিচার করো যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে, 10 জন বলবে ইয়েস, ওই রকম একটা বিচার হয়েছিল রে। মানে আমরা যারা আন্দোলন আছি, আসিয়া ইস্যুতে আমরা বলছি না যে একটা দৃষ্টান্তমূলক নজির, মানে নজির সৃষ্টি করবে এরকম একটা শাস্তি চাই। নিশ্চয় শব্দটার গভীরতা বুঝাতে পারছি। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর এটা সরকারের কাছে তিনি প্রত্যাশাও করছেন যে এমন একটা নির্বাচন সরকার আমাদেরকে উপহার দিবে। প্রশ্ন হচ্ছে এই যে পৃথিবীতে নজিরবিহীন নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের রাইটটাও কতটুকু ক্যাপাবিলিটি আছে? কিছুটা আছে, তবে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করার মতন ক্যাপাবিলিটি আমাদের পুলিশের বা এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী আছে। অতীতে যখন সেনাবাহিনী নামতো, বুট জুতার আওয়াজে অনেক বুড়া মানুষের পিশাব করে যেত। বাচ্চারা রাত্রে না ঘুমাইলে মা বলতো ওই যে শোন ঠুক 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 আওয়াজ, সেনাবাহিনী আসছে রে। জালনা খুলে পাবলিক আর্মির গাড়ি দেখলে বাড়ির বউয়েরা ভয়ে দরজা আটকা দিত, তখন জানি সেনাবাহিনী আসে। মানে একটা ভয় তৈরি হয়েছিল জাতির মধ্যে। তবে এই ডক্টর ইউনূসের সরকার আসার পরে অথবা জুলাই অভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীর প্রতি ভয়টা ভেঙে গেছে। দীর্ঘদিন মাঠে ডিপ্লয়েড থাকার পরেও দেশে পুলিশ আছে, মাঝে মাঝে এটাই তো মনে হয় না সেনাবাহিনী আছে, এটা তো এক ধাপ পরে, বাট মাঠে আছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে, আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। বাট যখন বিষয়টা আসবে নির্বাচন, এই দেশে গত 53-54 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, জাতি হিসেবে একটা চেয়ারম্যান ইলেকশনেও আমরা দেখছি কিভাবে ভোট চাপে, ছাপে, কাটে, মারে, ফালাই দে জিন্দা, দেখছি না? দেখছি। এখন রাইট নাও বাংলাদেশ পরে এমন সিচুয়েশন কখনো ফেস করে না 71-এর পরে, এতটা মানে এরকম একটা সিচুয়েশন বা কোনো সরকারও দেশ ছেড়া পালায় নাই। আওয়ামী লীগ সরকার পালাইছে। এই টোটাল সিচুয়েশন আইসা মাঠের শক্তিতে বিএনপি, জামাত অনেক জায়গায় কাছাকাছি লেভেলে আছে, আবার অনেকে কেউ থেকে বেশিও আছে। আওয়ামী লীগ আছে বিভিন্ন জায়গায়, জামাত এবং বিএনপি তাদেরকে টানতেছেও মাঠের শক্তির জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশে যদি নির্বাচনটা হয়, 1 বছর পরেও হয়, আই ডোন্ট নো 1 বছরে কি হবে, বাট সরকার কি আসলে ওই পরিমাণ নিরপেক্ষ একটা নির্বাচন ক্রিয়েট করতে পারবে যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, ভোট কেন্দ্র দখল হবে না, কোপাকুপি হবে না, তারপর হচ্ছে জাল ভোট পড়বে না, আমরা সবাই সুন্দরভাবে লাইনে ধরে যাব, ভোট দিব, তারপর যিনি বিপরীত প্রার্থী আছেন তিনি দাবি করবেন না যে ওইখানে কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে, আমরা সবাই হাসি হাসি যিনি পাশ করবেন জয়ের মালা দিয়ে তাকে বরণ করে নিব। মানে এটা কেমন না ভাবতে, কিন্তু এই বাংলাদেশে আমরা কিন্তু আসলে চাই এরকম নির্বাচনে আমরা চাই। আমি আপনি কি চাই জরুরি না, যারা আমরা দল করি নিজের নেতাকে জিতাইতে জীবন দিতে রাজি আছি ভাই, কেন্দ্র দখলের দায়িত্ব নিতে রাজি আছি ভাই। এই মুডে থাকা ভাইদেরকে ট্যাকেল করে রাইট নাও একটা সরকার আছেন যারা, তারাও পক্ষপাত দুষ্ট অনেকটা জাতীয় নাগরিক পার্টি, তো তারা কিভাবে পৃথিবীতে নজির সৃষ্টি করা নির্বাচন দিবে? আবার এই সরকারের আন্ডারে বিএনপি আগামী দিনে গিয়া নির্বাচন মানে কিনা সেইটাও তো ভেজাল। এটা তো ওনার মান সম্মান ইজ্জতের বিষয় যাবে যে এত বড় একটা দায়িত্ব তিনি পাইলেন, তারপর তিনি নিরপেক্ষতা হারাইলেন। হ্যাঁ, মানে এরকম অনেক কিছু কিন্তু চলে আসবে। আমার কাছে মনে হয় আন্তরিক গুতেরেসের যে বক্তব্যটা, যে তার প্রত্যাশা, এটা ডক্টর ইউনূসকে বিপদে ফেলে দিচ্ছে। কারণ তিনি অলরেডি কিন্তু বাস্তব হচ্ছে পক্ষপাত দুষ্ট জাতীয় নাগরিক পার্টির পক্ষে, আর বাকিগুলো তো বাদে দিলাম। কি ঘটবে আসলে আপনার মনে হয়? কমেন্টে লিখতে পারেন।
চলেন সরাসরি খবরটা আগে একটু নজর দিন। হ্যাঁ, ভালো লাগবে আপনাদের, প্রমিস ভালো লাগবে। বাবা, তোমরা আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থাকো। আসিফ নজরুল। বিস্তারিত খবরে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের বাবা সম্বোধন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তাদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। ৭১-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগ নষ্ট হতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে, আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে দিও, এটাই আমার প্রত্যাশা। এটা শনিবার একটা প্রোগ্রামে 15 মার্চ 2025-এ আসিফ নজরুল কথাগুলো বলেছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, আমি তোমাদের সতর্ক করে দিই বাবা, অনেক কষ্ট অপেক্ষার পর আমরা তোমাদের পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন সুযোগ আমাদের সামনে হাজির করেছ। বস্তুপক্ষে 90 সালেও এমন অবস্থা সৃষ্টি হয়নি, ৭১-এর পর প্রথমবার এলো। এরকম সুযোগ আবার হয়তো 50 বছর পর আসবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। ৭১-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, আমরা সেই সুযোগ নষ্ট হতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে, আরো অন্তত 5-10 বছর থাকো। এটাই প্রত্যাশা। জুলাই শুধু ট্র্যাজেডি, বিয়োগান্তক গল্প নয়, জুলাই বিজয় আর সাহসের গল্প বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, প্রত্যেকেরই একটা গল্প আছে, তাদের কেউ মরে গেছে, কেউ আহত, কেউ কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে। সবার অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটা এগিয়ে নিতে হবে। তাহলেই জুলাইয়ের আত্মদান ও সব স্তরের মানুষের সমষ্টির প্রত্যাশা সার্থক হবে। আর অনেক কিছুই তিনি বলেছেন, আমি অতদিকে আর নজর দিতে চাই না। এটুকু শুধু বলা আছে, আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা, বিতর্কিত মানুষ না, এটুকু অন্তত বলা যায়। এবং তার আগেও সত্য কথা বলা, আওয়ামী লীগ শাসন আমলে সত্য বলা, সমালোচনা করা, গঠনমূলক সমালোচনা করা, জায়গা মতো ধরা, একদম ছাই দিয়ে ধরা, ঠিক মতো এই কাজগুলো তিনি করেছেন। তবে জুলাই অভ্যুত্থানে তিনি সরাসরি সম্পৃক্ত, জুলাই আন্দোলনে তিনি সরাসরি সম্পৃক্ত, তিনি একটা পর্যায়ে অ্যাক্টিভিস্ট ছিলেন। তিনি যখন সরকারের দায়িত্বে আছেন, আইন উপদেষ্টা হিসেবে আছেন, তিনি যখন ব্লেসিং জানাবেন এই নেতাদের যে তোমরা আরো 5-10 বছর থাকো। এখন 5-10 বছর থাকা বলতে তো জীবিত থাকা না, কারণ তাই তরুণ প্রজন্ম নেতারা তাদের 25-30 বছর বয়স এক একজন, তাদের জন্য দীর্ঘায়ু কামনা করলে 70-80-100 বর্ষ, তাই না? সেরকম প্রত্যাশা করা যায়। তো 5-10 বছর মানে স্পেসিফিকলি দেশের জন্য নেতৃত্ব দেওয়া 5-10 বছর, এইটা কি অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু না? আসিফ নজরুল তাদের দীর্ঘায়ু কামনা করতে পারতেন, তাদের জীবনে তারা বিভিন্ন রকম রাজনৈতিক চেষ্টার মধ্যে দিয়ে একসময় দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, এরকম প্রত্যাশা করতে পারতেন। কিন্তু স্পেসিফিকলি বলছেন 5-10 বছর তোমরা নেতৃত্ব দিয়ে যাও। এইটার অর্থটা, মর্মার্থটা আপনারা কি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবেন? সাংবাদিকতা করতে করতে অনেক কিছুতেই শুধু প্রশ্ন জাগে, তো কেন আসিফ নজরুল তাদের 5-10 বছর নেতৃত্ব দিতে বললেন? ধরেন এই ছেলেদের বয়স যখন 35, 40, 45 হবে, তখন কি তারা রাজনীতি থেকে রিটায়ার করবে? তা তো করবে না। তাহলে এই 5-10 বছর ডেডলাইনের জন্য দোয়া করা বা প্রত্যাশা করা, বাবাদের কাছে আর্জি জানানো, আহ্বান জানানো, স্নেহ দাবি নিয়ে, সেটাকে একটা নির্দিষ্ট ফ্রেম বলা যে এই 5-10 বছর ওদের সম্ভাবনা খুব দেখছেন আসিফ নজরুল, বা এরকম কোনো প্রেক্ষাপট অথবা পেছনে এরকম কোনো কিছু সাজানো হয়েছে যে 5-10 বছর ওরা নেতৃত্ব দিবে। এখন যেরকম 7 মাস বলতে গেলে তাদের নেতৃত্বেই, অথবা তাদের মতো করেই তারা পলিটিক্যালি যেভাবে দেশ চালাচ্ছেন, অথবা তাদেরই তো কয়েকজন উপদেষ্টা আছেন সরাসরি এই জুলাই অভ্যুত্থানে তারাই দেশ চালাচ্ছেন এভাবেই, অথবা এই আদলে, অথবা এই মোড়কে অন্য কোনো নামে, অন্য কোনো প্রেক্ষাপটে দেশ চালানোটা প্রত্যাশা করছেন আইন উপদেষ্টা? এই প্রশ্নগুলোকে রাখা যেতে পারে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।